নমস্কার, আপনারা দেখছেন কলকাতা সংবাদ ইউটিউব চ্যানেল। জানাবো আজকের 50টি গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে এক নজরে দেখে নিন আজকের হেডলাইন। আরজিকর কাণ্ডে 3 আইপিএস সাসপেন্ড, খতিয়ে দেখা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার ভূমিকা, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। ভোট প্রচারে বিজেপিকে লাগামহীন হুঁশিয়ারি, অমিত শাহকে হুমকি, অভিষেকের বিরুদ্ধে দায়ের এফআইআর। 10 দিন পর প্রকাশ্যে পুষ্পা জাহাঙ্গীর দলীয় কার্যালয় খুলে উপনির্বাচনের জন্য তৈরি তৃণমূল প্রার্থী, বললেন ঝুঁকে গানাহি। রাজাবাজারে রাস্তা আটকে জুম্মার নামাজ পড়তে দিল না কলকাতা পুলিশ, বিক্ষোভ মিছিলে উত্তপ্ত পরিস্থিতি। যারা যাচ্ছে যাক, নতুন করে তৃণমূল গড়ব, বড় ঘোষণা মমতার, 7 দিনের মধ্যেই রিপোর্ট তলব। আমার কাছে যা জানতে চাওয়া হয়েছে সব বলেছি, আমি এর থেকে বেশি কিছু বলবো না। 9.5 ঘন্টা পর ইডির দপ্তর থেকে বেরোলেন রথীন। ভোটের আগে চুপ, ভোটের পরে লুট, পেট্রোল ডিজেলের দাম বাড়তেই মোদীকে মেহেঙ্গাই ম্যান বলে তোপ কংগ্রেসের। পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের হাহাকার, যুদ্ধ চলছে, দাম বাড়তেই পারে, আর সরকারের সাফাই গাইছেন দিলীপ ঘোষ। সরকারি হাসপাতালে বাড়াতে হবে বেড, জায়গা না পেলে কেন্দ্রীয় হাসপাতালে যাবে রোগী, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজনীতিতে আসায় ভুল হয়েছে, ভোটের হারের পর বাড়িতে আগুন, আক্ষেপ রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের। আক্রান্ত, ঘরছাড়া কিংবা হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ জানাতে হেল্পলাইন নম্বর তৃণমূলের। জোটের ফাঁদে নয়, সংগঠন শক্তিশালী করতেই জোর, রাজ্যে 2 কংগ্রেস বিধায়ককে রাহুলের বার্তা, 2 থেকে শুরু। দলের ভরাডুবির পর অগ্নি পরীক্ষার ডাক, অভিষেকের বিজেপিকে লুটের সরকার বলে তোপ। গ্রেপ্তার নিট প্রশ্নফাঁসের মাস্টার মাইন্ড, সিবিআই এর জালে এনটিএ এর সঙ্গে যুক্ত অবসরপ্রাপ্ত অধ্যাপক। আজ বিজেপির 150-200 লাশ গুনতে হতো যদি এরা আবার সরকারে ফিরে আসতো, বিধানসভায় তীব্র আক্রমণ তাপসের। শুভেন্দুর কনভয় ভাঙচুরের ঘটনায় অ্যাকশন, 9 মাস পর কোচবিহারে গ্রেপ্তার ব্লক সভাপতি সহ 3 তৃণমূল নেতা। কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ, মালদহে গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও স্বামী, পুত্র ভাইপোর খোঁজে পুলিশ। 4 দশকের আনুগত্যের পুরস্কার পেলাম, কালীঘাটের বৈঠকের পর মুখ খুললেন কাকলি, পদ হারিয়ে হতাশ তৃণমূল সাংসদ। অভাব অভিযোগ শুনতে এবার জনতার দরবার চালু করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, প্রস্তুতি শুরু রাজ্য প্রশাসনের। বিনীত ইন্দিরা অভিষেক নয়, আরজিকর কাণ্ডে স্ক্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়, বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। স্বস্তি সেদিন পাবো যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন, আইপিএসদের সাসপেন্ডের পর বিস্ফোরক অভয় আর মা। নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে বিধানসভায় তর্কে জড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ও বিরোধী দলনেতা শোভন দেব, তৃণমূলকে বিঁধলেন নওশাদ। বিজয় মিছিল বার করলো কে প্রশ্ন করে মার খেলেন বিজেপি নেতারাই, আদি এবং নব্য সংঘাতে উত্তেজনা অন্ডালে। দলের তৃণমূলীকরণে কড়া শাস্তি, হতে পারে বহিষ্কার, শৃঙ্খলা রক্ষায় কমিটি গঠন বিজেপির। নিজের আত্মসহায়ককে খুনের অভিযোগ, মুর্শিদাবাদের ধৃত দাপুটে তৃণমূল নেতা এনায়েতুল্লাহ। নতুন করে খুলছে আরজিকর ফাইল, এবার বিচার পাবো, নিহত 9 বছরের আশাবাদী তামান্নার মাও। রণংদেহী সন্দেশখালীর রেখা, হাতে নাতে বেআইনি গরু পাচার রুখলেন বিজেপি বিধায়ক। আগামী 3 মাস বিজেপিতে কোনো যোগদান নয়, শ্রমিকের সিদ্ধান্তে শিলমোহর বানসালের। মহিলাদের কটূক্তি, ধর্ষণের হুমকি, রাতারাতি গ্রেপ্তার তমলুকের দাপুটে তৃণমূল নেতা। শুভেন্দুর কনভয়ে হামলায় অভিযুক্ত, গ্রেপ্তার কোচবিহারের তৃণমূল নেতা। মালদহে পুলিশি অভিযানে ধরা পড়ল বিহারের 4টি পিস্তল সহ 20 লক্ষ টাকার মাদক, গ্রেপ্তার 3। উত্তরবঙ্গ জঙ্গলমহলে 3 নতুন রেল প্রকল্পে ছাড়পত্র, রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় রেলমন্ত্রীর। বেহাল স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে তৎপর শুভেন্দু, দালাল রাজ থেকে রেফার, রোগ রুখতে নজরদারি মুখ্যমন্ত্রীর। প্রমোটারকে মার, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার বাগুইহাটের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী ওরফে চিন্টু। ডিজেল পাচার রুখে ওসির রোশানলে দুর্নীতির অভিযোগে অগ্নিমিত্রার দ্বারস্থ মহিলা পুলিশ কর্মী। মনে হচ্ছিল ইস্তফা দিয়ে আগের ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে তাপসের বক্তব্যকে সমর্থন নওশাদের।
লালগড়ে বেপরোয়া পিকআপ ভ্যানের তাণ্ডব, পরপর দুটি বাইকে ধাক্কা মেরে চম্পট, মৃত্যু এক, আহত এক। অ্যাকশন মোডে পুলিশ, একই দিনে বিভিন্ন অভিযোগে তৃণমূল নেতা সহ 6 জেলায় 10 জন গ্রেপ্তার। মুম্বাইয়ের আগে ভারতের অধিনায়ক হয়ে যাব ভাবিনি, দলকে জিতিয়ে বললেন বুমরাহ। মন্ত্রীদের চিঠি লিখলে জবাব পাবেন, আমরা পেতাম না, বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূল বিধায়কদের খোঁচা শুভেন্দুর। নিট হবে 21 জন, ঘোষণা করলো এনটিএ, বাতিল হওয়া প্রশ্ন ফাঁসের পর ফের পরীক্ষায় বসবেন 22 লক্ষের বেশি ছাত্রছাত্রী। আরজিকর ইস্যুতে এবার তদন্তের আওতায় মমতা, খতিয়ে দেখা হবে বললেন শুভেন্দু। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমরা প্রতিদিন চেষ্টা করি সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর আপনাদের কাছে পৌঁছে দিতে। আমাদের এই প্রয়াস যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার এক এক করে দেখে নেওয়া যাক বিস্তারিত খবর। আরজিকর কাণ্ডে গাফিলতির অভিযোগে সাসপেন্ড প্রাক্তন সিপি বিনীত গোয়েল সহ 3 আইপিএস, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। ক্ষমতায় এসেই আরজিকর কাণ্ড নিয়ে কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। আরজিকর হাসপাতালে নির্যাতিতা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর পুলিশের যথাযথ পদক্ষেপ না করা, এফআইআরে দেরি, গাফিলতির অভিযোগে 3 জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করে তাদের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত শুরু করল রাজ্য সরকার। যে 3 জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে তারা হলেন প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্ত। মুখ্যমন্ত্রী জানিয়েছেন সেই সময় পুলিশের আধিকারিক এবং অফিসারদের ভূমিকা কি ছিল তা তদন্ত করে দেখা হবে, তবে সিবিআই যে মূল মামলার তদন্ত করেছে তার মধ্যে রাজ্য সরকার ঢুকছে না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন আরজিকর কাণ্ড সামনে আসার পর নির্যাতিতার পরিবারকে 2 পুলিশ অফিসার ঘুষ দিতে চেয়েছিলেন বলেও অভিযোগ উঠেছিল। এই ধরনের সমস্ত অভিযোগ তদন্তে খতিয়ে দেখা হবে। আরজিকর কাণ্ডের সময় বিনীত গোয়েল কলকাতা পুলিশের কমিশনার পদে ছিলেন, ডিসি সেন্ট্রাল পদে ছিলেন ইন্দিরা মুখোপাধ্যায়। তিনি কিভাবে পুলিশের মুখপাত্রের ভূমিকা পালন করলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাসপেন্ড হওয়া 3য় আইপিএস অভিষেক গুপ্ত ছিলেন তৎকালীন ডিসি নর্থ। মুখ্যমন্ত্রী বলেন আরজিকরের ঘটনা এবং তার পরের পদক্ষেপ কিভাবে করা হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর জানতে চেয়েছিলাম। 2 জন পুলিশ অফিসার নির্যাতিতার পরিবারকে টাকা দিতে চেয়েছিলেন, এটা অভিযোগ এসেছিল। যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছিল তাদের সাসপেন্ড না করে তদন্ত করা সম্ভব নয়, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের সাসপেন্ড না করে বিভাগীয় তদন্ত করা সম্ভব নয়। হোয়াটসঅ্যাপ চ্যাট, কল রেকর্ডিং তখনকার মুখ্যমন্ত্রীর নাম ছিল কিনা সেটা দেখা হবে। একজন ডিসি, তার প্রেস কনফারেন্স, তার আচরণ, কলকাতা পুলিশের মুখপাত্র ছিলেন না। অভয়ার ঘটনা আমাদের নাড়িয়ে দিয়েছে। কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ, গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও স্বামী, পুত্র ভাইপোর খোঁজে পুলিশ। মালদহের রতুয়ার তৃণমূল পরিচালিত কৃষি উন্নয়ন সমিতির মিনি ব্যাংকে কোটি কোটি টাকা তছরূপের অভিযোগে গ্রেপ্তার হলেন পঞ্চায়েত প্রধান স্মৃতিকণা মণ্ডল ও তার স্বামী অনিল কুমার মণ্ডল। শুক্রবার ধৃতদের আদালতে নিয়ে যাওয়ার সময় রতুয়া থানার সামনে উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ আমানতকারীরা চোর চোর স্লোগান তুলে বিক্ষোভ দেখান। পুলিশ সূত্রে জানা গিয়েছে রতুয়া 1 ব্লকের কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের মিনি ব্যাংক পরিচালনার দায়িত্ব ছিল স্মৃতিকণার পরিবারের হাতে। অভিযোগ, ব্যাংকের ম্যানেজারের দায়িত্ব সামলাতেন তার স্বামী অনিল কুমার মণ্ডল। পরে তাদের ছেলে অমিত কুমার মণ্ডলকে ম্যানেজার এবং ভাইপো প্রণব কুমার মণ্ডলকে হিসেব রক্ষক হিসেবে দায়িত্বে বসানো হয়। স্থানীয়দের দাবি, এলাকার প্রায় 5000 ক্ষুদ্র কৃষিজীবী ও সাধারণ মানুষ এই ব্যাংকে টাকা জমা রাখতেন, কিন্তু প্রায় 1 বছর আগে আচমকাই ব্যাংকের শাটারে তালা ঝুলে যায়। সমবায় সমিতির বোর্ডও সরিয়ে ফেলা হয়। এরপর থেকে প্রধানের ছেলে ও ভাইপোর কোনো খোঁজ মিলছিল না। আমানতকারীদের অভিযোগ, প্রায় 13 থেকে 14 কোটি টাকা আত্মসাৎ করে তারা গা ঢাকা দিয়েছেন। বিলাইমারি এলাকার বাসিন্দা হৃদয় মণ্ডল গত 14 মে রতুয়া থানায় স্মৃতিকণা মণ্ডল, তার স্বামী, ছেলে এবং ভাইপোর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে স্মৃতিকণা ও অনিলকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তকারীদের অনুমান, পরিস্থিতি বুঝে বাকি অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে। শুক্রবার থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন আমানতকারীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিজেদের জমানো টাকা ফেরত না পেয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন তারা। অনেকের দাবি, সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করেই অভিযুক্তরা বিপুল সম্পত্তি করেছেন। যদিও আদালতে যাওয়ার পথে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ধৃত পঞ্চায়েত প্রধান স্মৃতিকণা মণ্ডল। আমি নিজে পার্টি অফিস রং করবো, 7 দিনের মধ্যে ভোটে হারা প্রার্থীদের রিপোর্ট তলব মমতার।
পরাজিত প্রার্থীদের নিয়ে ভোটে ভরাডুবির খোঁজ, তৃণমূলের দলীয় বৈঠকে ফুল ফর্মে তৃণমূল নেত্রী। গতকাল বৃহস্পতিবার দলীয় সাংসদদের বৈঠকের পর আজ পরাজিত প্রার্থীদের নিয়ে ময়নাতদন্তে গলা চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ বলে দিলেন, যারা বেরিয়ে যাওয়ার তারা বেরিয়ে চলে যান, আমি কাউকে আটকাবো না, যারা পড়ে থাকবেন তারা নিরেট সোনা। সেই সঙ্গে দলের শিরায় শিরায় অক্সিজেন পৌঁছে দিতে এবার নিজেই কোমর বেঁধে নামার বার্তা তৃণমূল নেত্রীর। মমতা বলেন, আমি নতুন করে দলকে গড়ব, পার্টি অফিস রং করুন, ভেঙে যাওয়া অংশ সারিয়ে তুলুন, আমি নিজে পার্টি অফিস রং করব। অনেকেই এখন রং বদলাচ্ছে, তারা চলে যান। 7 দিনের মধ্যে সবাই এলাকা ভিত্তিক রিপোর্ট দিন, কেন হেরেছি সেই সংক্রান্ত রিপোর্ট পাঠান। দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করতে মমতার বার্তা, ব্লক টাউন অঞ্চলে মিটিং মিছিল ছোট করে শুরু করুন, ঘর ছাড়াদের তালিকা জমা দিন। কালীঘাটে চন্দ্রিমা ভট্টাচার্য আইনি সহায়তার কাজে সাহায্য করবেন, আইন সংক্রান্ত যোগাযোগ ও পরামর্শ করবেন। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় দল বিরোধী মন্তব্য নিয়ে কড়া বার্তা দিয়ে মমতা বলেন, বেফাঁস মন্তব্য করা বন্ধ করুন, যে যা বলছেন সব নজরে আছে, এতদিন কেন দলকে বলেননি, এবার কিছু বলার হলে দলকে জানান। বৈঠকে প্রতি জেলাবাড়ি নেতাদের খোঁজ করেন মমতা বন্দ্যোপাধ্যায়, কথা বলেন জেলা ভিত্তিক ফলাফল নিয়েও। প্রসঙ্গত, ভোট গণনার বিপর্যয় প্রসঙ্গে নেত্রী গতকালই অভিযোগ তোলেন, ইভিএম এ তথ্যের সঙ্গে ফর্ম 17C এর তথ্যের কোনো মিল পাওয়া যায়নি। ইভিএম এর ব্যাটারি চার্জ 90% বেশি ছিল। আমরা সিসিটিভি ফুটেজ দেখার দাবি জানিয়েছিলাম। আমাদের কাছে এমন তথ্য রয়েছে যে বিজেপির লোকজন সিআরপিএফ এর পোশাক পরে সেখানে উপস্থিত ছিল এবং আমাদের প্রতিনিধিদের উপর চড়াও হচ্ছিল, হামলা চালাচ্ছিল। আমাদের দৃঢ় অবিচল থাকতে হবে। অতীতেও আমরা অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি, একদিন ঠিকই সত্য বেরিয়ে আসবে কিভাবে জনগণের ভোট লুট করা হয়েছিল। বড়বাজারে রাস্তা আটকে জুম্মার নামাজ পড়তে দিল না কলকাতা পুলিশ। শুক্রবার নামাজকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো কলকাতা বড়বাজার ক্রসিং এলাকায়। দীর্ঘদিন ধরে এই এলাকায় ব্যস্ততম রাস্তার অর্ধেক আটকে এবং বেশ কিছু রাস্তা পুরোপুরি বন্ধ করে প্রতি শুক্রবার নামাজ পড়া হতো। অভিযোগ, আজ শুক্রবারও একাংশ মুসলিম সম্প্রদায়ের মানুষ ব্যস্ততম রাজাবাজারে রাস্তার উপর জুম্মার নামাজ পড়তে শুরু করে, যাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে উপস্থিত হন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। পাশাপাশি মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। রাস্তা আটকে নামাজ পড়তে পুলিশ বাধা দিলে শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। অনেকে উত্তেজিত হয়ে এলাকায় মিছিল বের করে, ক্ষোভ উগরে দেয়। পুলিশের হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, যদিও ঘটনাকে কেন্দ্র করেই এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ও চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, জনবহুল রাস্তায় এভাবে নামাজ পড়ার ফলে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষের সমস্যার সৃষ্টি হয়। দ্রুত গন্তব্যস্থলে পৌঁছতে সাধারণ মানুষকে রীতিমতো বেগ পেতে হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকার নজরদারি বাড়ানো হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কোনোভাবেই মানুষের চলাচলের রাস্তা আটকে প্রার্থনা বা উপাসনা করা যাবে না। অপরদিকে স্থানীয় সংখ্যালঘুদের একাংশের বক্তব্য, এই এলাকায় যত ইসলাম ধর্মী মানুষজন আছেন তারা সকলে যদি নামাজ পড়তে যান তাহলে স্থানীয় মসজিদে জায়গা কুলোবে না, তাই তারা বাধ্য হয়ে একদিন বা বিশেষ দিনগুলিতে নামাজ পড়ে থাকেন। কিন্তু রাজ্য সরকার বা প্রশাসন যে নির্দেশ দিয়েছেন তা লঙ্ঘন করতে নারাজ। ভোট প্রচারে বিজেপিকে লাগামহীন হুঁশিয়ারি, অমিত শাহকে হুমকি, অভিষেকের বিরুদ্ধে দায়ের এফআইআর। ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে নতুন করে রাজনৈতিক চর্চার মাঝেই অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর দায়ের করল রাজ্য পুলিশ। বিধাননগর সাইবার ক্রাইম থানায় সমাজকর্মী রাজীব সরকারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। রাজনৈতিক মহলের মতে সম্ভবত এই প্রথম রাজ্য পুলিশের তরফে অভিষেকের বিরুদ্ধে এফআইআর করা হলো। গত 5ই মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরদিন বাগুইহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রাজীব সরকার। অভিযোগে বলা হয়েছে, নির্বাচনী প্রচারে বিভিন্ন সভা থেকে অভিষেক একাধিক উস্কানিমূলক মন্তব্য করেছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি দিয়েছেন। সেসব বক্তব্যের ভিডিও ও লিঙ্কও পুলিশের কাছে জমা দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে মোট 5টি ধারায় এফআইআর করেছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার 192 ধারায় দাঙ্গার উদ্দেশ্যে উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। 196 ধারায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগ রয়েছে, যা জামিন অযোগ্য। এছাড়া 351(2) ধারায় ভয় দেখানো ও হুমকি দিয়ে সম্প্রীতি নষ্ট করার অভিযোগ আনা হয়েছে, এটিও জামিন অযোগ্য। 353(1)(c) ধারায় মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগও রয়েছে। পাশাপাশি জনপ্রতিনিধিত্ব আইন 123(2) ও 125 ধারাও প্রয়োগ করা হয়েছে। এদিকে তৃণমূল কংগ্রেস জানিয়েছে, দলের কর্মী সমর্থকদের পাশে তারা সব সময় রয়েছে এবং প্রয়োজন হলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনার পর রাজ্যের ভোট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
10 দিন পর প্রকাশ্যে পুষ্পা জাহাঙ্গীর দলীয় কার্যালয় খুলে উপনির্বাচনের জন্য তৈরি তৃণমূল প্রার্থী, বললেন ঝুঁকেগা নেই। ফলতা বিধানসভা উপনির্বাচনের পর ফের জনসমক্ষে এলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। প্রায় 17 দিন আড়ালে থাকার পর শুক্রবার বন্ধ থাকা দলীয় কার্যালয় খুলে তিনি ফের নিজের পুরনো অবস্থানেই অনড় থাকার বার্তা দেন। তার কথায় পুষ্পা ঝুঁকেগা নেই। ভোটের সময় নির্বাচন কমিশনের বিশেষ নজর ছিল ডায়মন্ড হারবার এলাকায়। সেই কারণেই উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট এবং সিংহম নামে পরিচিত আইপিএস অজয় পাল শর্মাকে পুলিশ পর্যবেক্ষক হিসেবে পাঠানো হয়েছিল। ফলতায় গিয়ে জাহাঙ্গীর খানের বাড়িতে পৌঁছে তাকে সতর্কও করেছিলেন ওই আধিকারিক। এরপরই পাল্টা জবাবে জাহাঙ্গীর বলেছিলেন, তিনি সিংহম হলে আমিও পুষ্পা। ভোট মিটলেও ফলতায় অনিয়মের অভিযোগে 285টি বুথের পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় কমিশন। সে সিদ্ধান্তকে ঘিরেই প্রশ্ন তুলেছেন জাহাঙ্গীর। তার দাবি, দ্বিতীয় দফার ভোটে মাত্র 32টি বুথ নিয়ে অভিযোগ উঠেছিল, তাহলে সব বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত কেন নেওয়া হলো? তার বক্তব্য, তাহলে কে হারলো? আমি। এদিন তৃণমূল নেতা হুমায়ুন কবিরকে পাশে নিয়ে জাহাঙ্গীর অভিযোগ করেন, ভোট পুরোপুরি নিরপেক্ষভাবে হয়নি। তার দাবি, ভোটের সময় পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা প্রবল চাপ সৃষ্টি করেছিলেন, যদিও সেই পরিস্থিতিতেও ভোট করিয়েছেন বলে দাবি তৃণমূল প্রার্থীর। এলাকায় উত্তেজনা এড়াতেই তিনি কিছুদিন নীরব ছিলেন বলেও জানান জাহাঙ্গীর। তার কথায়, রাজ্যের পালা বদলের পর পরিস্থিতি অশান্ত ছিল, কর্মী সমর্থকদের নিরাপত্তার জন্যই চুপ ছিলাম, তবে তিনি এলাকা ছাড়েননি বলেও দাবি করেছেন। নিজেকে ফলতার ভূমিপুত্র বলে দাবি করে জাহাঙ্গীরের বার্তা, ঝড় এলে মাথা একটু নিচু করতে হয়, আমরা মাথা নিচু করেছিলাম, আবার মাথা তুলে দাঁড়াবো। নিট প্রশ্ন ফাঁসের মাস্টারমাইন্ড রসায়ন অধ্যাপক পুনে থেকে গ্রেপ্তার কিংপিং কুলকার্নি। দেশ জুড়ে তোলপাড় ফেলা ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা বা নিট ইউজি প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে এবার এক বিস্ফোরক তথ্য সামনে এলো। এই গোটা চক্রের মূল মাথা বা কিংপিং কে চিহ্নিত করে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ধৃতের নাম পিভি কুলকার্নি, যিনি পেশায় রসায়নের একজন অধ্যাপক। শুধু তাই নয়, পরীক্ষার আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে থাকার সুবাদে পরীক্ষার আসল প্রশ্নপত্র দেখার সরাসরি সুযোগ ছিল তার কাছে। তদন্তে জানা গিয়েছে, এপ্রিলের শেষ সপ্তাহে এই চক্রান্তের অন্যতম ধৃত অভিযুক্ত মনীষা ওয়াঘামারের সাহায্যে বেশ কিছু পরীক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করেন কুলকার্নি। পুনেতে মনীষার নিজস্ব বাসভবনে নিট পরীক্ষার্থীদের জন্য একটি বিশেষ কোচিং ক্লাসের বন্দোবস্ত করা হয়েছিল। গত 14 মে মনীষাকে গ্রেপ্তারের পর সিবিআই জানতে পারে ওই ক্লাসে পরীক্ষার্থীদের হাতে লেখা নোটে সঠিক উত্তর ও বিকল্প সহ আসল প্রশ্নপত্রগুলির হুবহু লিখিয়ে দেওয়া হয়েছিল, যা 3রা মে আসল নিট পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে মিলে গিয়েছে। সিবিআই এর সূত্র অনুযায়ী এই চক্রের সদস্যরা প্রথমে মহারাষ্ট্রের নাসিকে একটি গোপন বৈঠক করে। সেখান থেকে ফাঁস হওয়া প্রশ্নের একটি কপি পাঠানো হয় হরিয়ানায়। সেখানে 10টি করে প্রশ্নপত্র নিয়ে মোট 5টি আলাদা সেট তৈরি করা হয়। এরপর সেই সেটগুলি রাজস্থানের জয়পুর, জম্বারামগড় এবং শিকর হয়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ে অন্ধ্রপ্রদেশ, জম্মু কাশ্মীর, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড, দিল্লি এবং বিহারের পরীক্ষার্থীদের একাংশের কাছে। এই চক্রের পর্দাফাঁস করতে গিয়ে বৃহস্পতিবার পর্যন্ত জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুনে এবং হলিয়ানগর থেকে মোট 7 জনকে গ্রেপ্তার করেছে সিবিআই। এদের মধ্যে 5 জনকে ইতিমধ্যেই দিল্লির আদালতে পেশ করে 7 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। বাকি 2 জনকে পুনের আদালত থেকে ট্রানজিট রিমান্ডের অনুমতি নিয়ে দিল্লিতে স্থানান্তরিত করার প্রক্রিয়া চলছে। পর্দার আড়ালে থাকা বাকি অপরাধীদের খোঁজে দেশ জুড়ে তল্লাশি অভিযান আরও তীব্র করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। শুভেন্দুর কনভয়ে ভাঙচুরের ঘটনায় অ্যাকশন, কোচবিহারে গ্রেপ্তার ব্লক সভাপতি সহ 3 তৃণমূল নেতা। গত বছর কোচবিহারের খাগড়াবাড়িতে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় ফের সক্রিয় হলো পুলিশ। শুক্রবার বিকেলে তৃণমূলের কোচবিহার 2 নম্বর ব্লক সভাপতি শুভঙ্কর দেকে গ্রেপ্তার করে পুন্ডিবাড়ি থানার পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে পুন্ডিবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান নূর আলম এবং বর্তমান পঞ্চায়েত সদস্য রঘুনাথ সরকারকেও। খাগড়াবাড়ি এলাকা থেকেই তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই মামলায় অভিযুক্ত তালিকায় রয়েছেন প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ, তৃণমূল জেলার সভাপতি অভিজিৎ দেব ও সহ মোট 41 জন নেতা কর্মী। তাদের বিরুদ্ধেও তল্লাশি শুরু হয়েছে। কোচবিহারে পুলিশ সুপার ইয়াশপ্রীত সিং জানান, আগে এই 7 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। শুক্রবার আরও 3 জনকে ধরা হয়েছে। ঘটনার ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িত বাকিদের খোঁজের তল্লাশি চলছে। উল্লেখ্য, গত বছর 5ই আগস্ট শুভেন্দু অধিকারী হাইকোর্টের অনুমতি নিয়ে কোচবিহারের পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে যান। সে সময় খাগড়াবাড়িতে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি চলছিল। অভিযোগ, পুলিশের সামনেই তৃণমূল নেতা কর্মীরা শুভেন্দুর কনভয়ে হামলা চালায়। তার গাড়ির কাঁচ ভাঙচুর করা হয়, ক্ষতিগ্রস্ত হয় পুলিশের গাড়িও। পরে শুভেন্দু 41 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই ঘটনায় গ্রেপ্তার হওয়া 7 জন পরে জামিনে মুক্তি পান। ধৃত শুভঙ্কর দে তৃণমূল জেলার সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের ঘনিষ্ঠ বলেই পরিচিত। এবারের নির্বাচন
নির্বাচনে তৃণমূলের প্রার্থী পার্থ প্রতিম রায়ের ছায়াসঙ্গী হিসেবেও তাকে দেখা গিয়েছিল। তবে নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর থেকেই এলাকায় তার উপস্থিতি কমে যায় বলে স্থানীয় সূত্রে খবর। ভোট পরবর্তী অশান্তি নিয়ে হেল্পলাইন চালু তৃণমূলের, ঘর ছাড়াদের জন্য শেয়ার করা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুকে সব জানালো দল। ভোট পরবর্তী অশান্তির অভিযোগে আক্রান্ত দলীয় কর্মী সমর্থকদের পাশে দাঁড়াতে বিশেষ হেল্পলাইন চালু করলো তৃণমূল কংগ্রেস। দলের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করে এই উদ্যোগের কথা জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত, বাড়ি ছাড়া কিংবা ক্রমাগত হুমকির শিকার হওয়া তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী সমর্থকদের পাশে দাঁড়াতে চালু করা হলো একটি ডেডিকেটেড হেল্পলাইন। আপনারা যারা দলের হয়ে দিনরাত লড়াই করছেন, তাদের নিরাপত্তা ও আইনি সহায়তা সুনিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। যে কোনো আপাতকালীন পরিস্থিতিতে বা হুমকির মুখে পড়লে অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ নম্বর 7980151868, ইমেল aitcit.grivance official@gmail.com। এই ছিল আজকের দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর ও বড় আপডেট। আগামীতে আরও নতুন খবর, এক্সক্লুসিভ তথ্য এবং বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং সঙ্গে থাকুন কলকাতা সংবাদের। ধন্যবাদ।